তো ডিজেল পাওয়ার প্ল্যান্ট করলে আমাদের আর দুইটা থাকবে, তাহলে শেষ হয়ে যাবে। তো ডিজেল পাওয়ার প্ল্যান্ট আসলে আমরা স্টিম টারবাইনের মানে স্টিম যে পাওয়ার প্ল্যান্টটা ছিল ওইখানে জাস্ট আমরা ওইটা পড়েছিলাম, ওকে প্রবলেম সলভ করার প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ স্টিম, মানে স্টিম মানে স্টিম জেনারেটর যেগুলো হ্যাঁ আছে, হ্যাঁ ওখানকার ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো কি আমাদের করা হয়নি? ম্যাথমেটিক্যালটা নিজেদের বাসায় দেখতে বলেছিলাম, কেউ একজন দেখেছেন? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, নিজেদের দেখে নিতে হবে, মানে আমি জানতামই না এটা। এটা একটু দেখেন, দেখার পরে যদি সমস্যা থাকে আমাকে বললেন। ওকে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্ট পড়বো এবং কিছু ম্যাথ করব। ডিজেল পাওয়ার প্ল্যান্টের যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো দেখবো। তো সবগুলো পাওয়ার প্ল্যান্টের মধ্যে আসলে ডিজেল পাওয়ার প্ল্যান্টের যদি আমি কনস্ট্রাকশনের কথা চিন্তা করি, খুব ইজি একটা কনস্ট্রাকশন এবং যে কোনো জায়গায় এটা বানানো যায় ডিজেল পাওয়ার প্ল্যান্টটা। সো ডিজেল পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য শুধুমাত্র একটা ডিজেল ইঞ্জিন লাগে, আর হচ্ছে আমার জেনারেটর লাগে। সো এখানে দেখি আমরা কি লিখেছি, জেনারেটিং স্টেশন আছে, রেকর্ডিংটা অন করে নিই। Recording in progress. Okay. A generating station in which diesel engine is used as a prime mover. So দেখেন এখানে বলা আছে যে আমরা যে প্রাইম মুভারের কথা বলে আসছি বা পাওয়ার প্ল্যান্টের মধ্যে যে প্রাইম মুভার লাগে, এখানে ডিজেল ইঞ্জিন সেই প্রাইম মুভার হিসেবে কাজ করে। ফর দ্য জেনারেটিং অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ নোন অ্যাজ ডিজেল পাওয়ার স্টেশন। তার মানে পুরো ডিজেল পাওয়ার স্টেশনের আমার মেইন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে একটা ডিজেল ইঞ্জিন। মেইন কম্পোনেন্ট হচ্ছে ইঞ্জিন। আমাদের যদি ডিজেল ইঞ্জিন থাকে তাহলে ডিজেল ইঞ্জিন প্লাস হচ্ছে একটা জেনারেটর যদি থাকে তাহলে আমি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। আচ্ছা, তারপর লেখা আছে যে এই ধরনের যে ডিজেল পাওয়ার প্ল্যান্ট এটা আসলে খুবই অল্প পরিমাণের কি বলে এনার্জি প্রডিউস করতে পারে। নর্মালি আমরা যে বলি যে বাসার সামনে বা ধরেন কোনো হসপিটালে কারেন্ট চলে গেছে জেনারেটর অন করে দিই, এটা আমরা অনেক সময় বলি। তারপর ধরেন যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে কারেন্ট চলে গেছে জেনারেটর অন করে দিই, বা হসপিটালের কোনো একটা ইউনিটের মধ্যে কারেন্ট চলে গিয়েছে আমি জেনারেটর অন করে দিই। এই যে আমরা বলছি জেনারেটর অন করে দিই, অনেক জায়গায় দেখবেন যে জেনারেটরের মাঝখানে কিন্তু কিছু ফুয়েল দেওয়া লাগে, তাই না? জেনারেটর চালু করার জন্য কিছু ফুয়েল লাগে। সো এখানে আসলে জেনারেটরটাকে চালু করার জন্য আমরা জানি যে জেনারেটরকে একটা মেকানিক্যাল ইঞ্জিন বা মেকানিক্যাল এনার্জি দিতে হয়, দেন সে অপোজিট সাইডে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করে। সো আমরা জেনারেটরকে যে মেকানিক্যাল পাওয়ারটা দিচ্ছি সেটা আসলে একটা ইঞ্জিনের মাধ্যমে দিচ্ছি, এবং সেই ইঞ্জিনটা যে চলছে সেটা একটা ফুয়েলের মাধ্যমে চলছে। তার মানে এই ডিজেল পাওয়ার প্ল্যান্ট আসলে খুবই ছোট পরিসরে করা যায়, যে কোনো জায়গায় আমরা চাইলে ডিজেল পাওয়ার প্ল্যান্টটা করা যেতে পারে, এবং এটাকে বলা হয় স্ট্যান্ড বাই পাওয়ার প্ল্যান্ট। এটার প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে যেটা যে কোনো জায়গায় এই পাওয়ার প্ল্যান্টটা বসানো যায়, প্লাস হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ড বাই। এটা খুবই অল্প পরিমাণে যেহেতু ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে, সেহেতু যখন আমাদের ধরেন কারেন্ট চলে গেল বাসায় বা হসপিটালে কারেন্ট চলে গেল বা কোনো জায়গায় কারেন্ট চলে গেল, তখন এই ডিজেল পাওয়ার প্ল্যান্টটা স্ট্যান্ড বাই হিসেবে ইউজ করা হয়ে থাকে। কারণ হচ্ছে এই ডিজেল পাওয়ার প্ল্যান্ট যখন চালানো হয় তখন তার কোনো কয়লা প্রয়োজন হয় না, তার এক্সট্রা কোনো পানির খুব বেশি প্রয়োজন হয় না, সেজন্য এটা যে কোনো জায়গায় বানানো হতে পারে। প্লাস হচ্ছে এটা যখন চালু করা হয় তখন অনেক হিউজ পরিমাণের মানুষজনের দরকার পড়ে না, কেউ একজন এটাতে ফুয়েল দিলে এটা চালু হয়ে যায়। সেজন্য এই পাওয়ার প্ল্যান্টটা খুব সহজেই অপারেট করা হয়, যেখানে এই কথাগুলো লেখা আছে। তো আমরা এখন এটার কনস্ট্রাকশনটা দেখব, তাহলে আমাদের আরো ইজি হবে। আমরা যদি স্কেমেটিক ডায়াগ্রামটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই পুরো কি বলে ডিজেল পাওয়ার প্ল্যান্টের মেইন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এটা হচ্ছে মেইন ডিজেল ইঞ্জিন। আমার একটা ইঞ্জিন লাগবে। আমরা জানি যে একটা ইঞ্জিনের ইনপুটে আমরা দিই হিট এবং আউটপুটে পাই হচ্ছে মেকানিক্যাল। সো আমি ইঞ্জিনের মধ্যে হিট এনার্জি দিচ্ছি, সে আউটপুটে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। সো এই ইঞ্জিনটা আবার একটা জেনারেটরের সাথে কানেক্টেড থাকে। আমরা আগেই দেখেছি যে ডিজেল ইঞ্জিনটা এই ডিজেল পাওয়ার প্ল্যান্টে প্রাইম মুভার হিসেবে ইউজ করা হয়ে থাকে। সো আমি হিট পাওয়ার দিচ্ছি ইনপুটে, আউটপুটে আমি মেকানিক্যাল এনার্জি পাচ্ছি। সো মেকানিক্যাল এনার্জিটা বা ডিজেল ইঞ্জিনটা আবার একটা জেনারেটরের সাথে কানেক্টেড। সো আমরা জানি জেনারেটরের ইনপুট যদি মেকানিক্যাল হয় আউটপুটটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা পাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি আসলে মেইন কম্পোনেন্টটা হচ্ছে আমার ডিজেল ইঞ্জিন।
আমার ডিজেল ইঞ্জিন লাগবে, জেনারেটর লাগবে, এই দুটো জিনিস থাকলে আমি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। তো এই দুইটা ছাড়াও আমি এখানে আরো কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, আরো কিছু সিস্টেম দেখতে পাচ্ছি। এই ডিজেল ইঞ্জিন ছাড়াও এখানে আরো কিছু সিস্টেম আছে। এখানে দেখেন দেওয়া আছে, এটা একটা সিস্টেম, এখানে একটা সিস্টেম, এখানে একটা সিস্টেম, এখানে একটা সিস্টেম। এই ডিজেল ইঞ্জিন ছাড়াও এখানে আরো 4টা সিস্টেম আছে। এটাকে বলা হয় ফুয়েল সিস্টেম, এটাকে বলা হয় এয়ার সিস্টেম, এটাকে বলা হয় লুব্রিক্যান্ট সিস্টেম, আর এটা হচ্ছে লুব্রিক্যান্ট কুলিং সিস্টেম। এখানে আরো 4টা সিস্টেম আছে। সো এই প্রত্যেকটা সিস্টেমই আসলে আমার এই ডিজেল ইঞ্জিনটাকে চালু করার জন্য বা ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য বা স্মুথলি ইঞ্জিনটাকে চালু করার জন্য এই সিস্টেমগুলো ইউজ করা হয়েছে। এই 4টাই সিস্টেম। কিন্তু আমার মেইন যদি একটা ইঞ্জিন আর জেনারেটর থাকে, আমি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। সো এই 4টা সিস্টেমের আসলে কি কাজ সেটা আমরা ইন্ডিভিজুয়ালি একটু দেখি। প্রথমেই চলে আসেন ফুয়েল। সো ডিজেল ইঞ্জিনে আমরা জানি যে হিট প্রডিউস করতে হয়। একটা মিনিট। তো আমরা জানি যে এখানে হিট প্রডিউস করতে হয়। হিট প্রডিউস করার জন্য আমাকে কোনো একটা কিছু র ম্যাটেরিয়াল দিতে হবে, সেটা ফুয়েল হতে পারে, কোল বা কয়লা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমাকে এখানে একটা ম্যাটেরিয়াল দিতে হবে যেটা বার্ন করে। সো আমরা যেহেতু এটা ডিজেল পাওয়ার প্ল্যান্ট, আমরা এখানে ফুয়েল হিসেবে ডিজেল ইউজ করতে পারি। সো আমাদের ফুয়েল দেওয়ার জন্য আমাকে প্রথমে আমরা এই সিস্টেমটা আগে পড়ি, যেখানে কি কি আছে। এই ফুয়েল সিস্টেমের মধ্যে দেখেন একটা ফুয়েল ট্যাঙ্ক দেওয়া আছে। সো ফুয়েল ট্যাঙ্কের কাজ হচ্ছে যে ফুয়েলটাকে সে স্টোর করে রাখে, পর্যাপ্ত পরিমাণে যাতে ফুয়েল থাকে সেজন্য তার কাজ হচ্ছে ফুয়েলটাকে স্টোর করে রাখে। এরপরে দেখেন একটা ফিল্টার আছে। এই ফিল্টারের কাজ হচ্ছে যে ফুয়েলের মধ্যে যদি কোনো আনওয়ান্টেড ম্যাটেরিয়াল থাকে তাহলে সে ফিল্টার করে ফেলে এবং পাম্পের মাধ্যমে সে ডিজেল ইঞ্জিনে ফুয়েলটা ইনজেক্ট করে। এটা হচ্ছে ফুয়েল সিস্টেমের কাজ। তারপর আমরা জানি যে কোনো কিছু বার্ন করার জন্য অবশ্যই আমার অক্সিজেন লাগবে। আমি শুধু ফুয়েল দিলেই হবে না, আমাকে বার্ন করার জন্য আমাকে অক্সিজেন দিতে হবে। তো এটা হচ্ছে ইয়ার সিস্টেম। ইয়ার সিস্টেমের কাজ হচ্ছে কম্প্রেসারের মাধ্যমে অ্যাটমসফিয়ার থেকে সে এয়ারটা নেয়, নেওয়ার পরে সেটা ফিল্টার করে, করার পরে সেটাকে কম্প্রেসড করে এই ডিজেল ইঞ্জিনের মধ্যে দিয়ে দেয়, ইনপুটের মধ্যে দিয়ে দেয়। তার মানে আমার এখানে ফুয়েল আসলো, আমি অক্সিজেন পেলাম, আমার ফুয়েলটা বার্ন হবে, হিট প্রডিউস হবে। সো আমার হিট প্রডিউস হচ্ছে ইনপুটে, আমি আউটপুটে মেকানিক্যাল এনার্জি পাবো। এখন ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা আপনার অলরেডি মেকানিক্যালে পড়ে আসার কথা, যে 4 স্ট্রোক 2 স্ট্রোক ইঞ্জিন আছে, ইঞ্জিন কিভাবে কাজ করে। সো আমি এখানে ফুয়েল দিচ্ছি, আমি এখানে এয়ার দিচ্ছি, আমার এখানে হিট প্রডিউস হচ্ছে, ফুয়েলটা বার্ন হয়ে এখানে হিট প্রডিউস হচ্ছে। সো এখানে আরো একটা সিস্টেম আছে যেটাকে আমরা বলছি লুব্রিকেন্ট সিস্টেম। সো এই লুব্রিকেন্ট সিস্টেমটা ইউজ করার কারণ হচ্ছে এটা আসলে সবসময় ইউজ করা হয় না। যখন আমরা কোনো বড় পরিসরে বা বড় কোনো পাওয়ার প্ল্যান্ট ডিজেল একটা বড় একটা ইউনিট করতে চাই, তখন এই লুব্রিকেন্টটা নর্মালি ইউজ করা হয়ে থাকে। তো এই লুব্রিকেন্টের কাজ হচ্ছে যে আমার ডিজেল ইঞ্জিনের মধ্যে ফ্রিকশন লস নামে একটা লস হওয়ার সম্ভাবনা থাকে। সো যাতে সেই ফ্রিকশন লসটা না হয় ইঞ্জিনের মধ্যে, সেজন্য এখানে লুব্রিকেন্ট ইউজ করা হয়। এখানে একটা লুব্রিক্যান্ট ট্যাঙ্ক থাকে, এখানে একটা লুব্রিক্যান্ট পাম্প থাকে, ট্যাঙ্ক থেকে পাম্পের মাধ্যমে লুব্রিক্যান্ট নিয়ে আসা হয়, দেন লুব্রিক্যান্টটা ফিল্টার করে এটা ইঞ্জিনের মধ্যে দেওয়া হয়। সো লুব্রিক্যান্টের একটা প্রধান কাজ হচ্ছে যে যাতে ফ্রিকশন না হয়, ইঞ্জিনের ভেতরে যাতে কোনো ধরনের কোনো ফ্রিকশন না হয়, সেজন্য এই লুব্রিক্যান্টটা ইউজ করা হয়ে থাকে। এছাড়াও আরো একটা কাজ আছে লুব্রিক্যান্টের, সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় প্রাইমারি স্টেজে যখন হিট প্রডিউস হয় তখন কিছুটা হিট আসলে ইঞ্জিনের মধ্যে লস হয়ে যায়, কিন্তু বাকি হিটগুলা কি করবে, কোথায় যাবে? বাকি হিটগুলো আসলে লুব্রিকেন্টের মধ্যে চলে আসে, লুব্রিকেন্টের মধ্যে ট্রান্সফার হয়ে যায় এবং লুব্রিকেন্টটা অনেক গরম হয়ে যায়। এবং সেই গরম লুব্রিকেন্টটা আবার এই যে এখানে যে আমরা একটা সিস্টেম দেখছি, এই সিস্টেমের মাধ্যমে এই যে এখানে ওয়েল কুলার আছে, ওয়েল কুলার বলতে আসলে লুব্রিকেন্ট কুলারই বলা হচ্ছে, সেই লুব্রিকেন্ট কুলারের মধ্যে চলে আসে। এই যে আমাদের প্রাইমারি সাইডে যে হিটটা প্রডিউস হচ্ছে, সেই হিটটা আসলে লুব্রিকেন্টের মাধ্যমে আমার এয়ার কুলারে চলে আসে এবং লুব্রিকেন্টটা তখন প্রচন্ড গরম থাকে, সেটাকে ঠান্ডা করে আবার পুনরায় ইউজ করার জন্য লুব্রিকেন্ট ট্যাঙ্কে পাঠানো হয়, যাতে এই তেলটাকে আবার পুনরায় ইউজ করা হতে পারে বা করা যায়। সো এই লুব্রিকেন্টটা আসলে কিভাবে ঠান্ডা করতে পারে তারও একটা সিস্টেম এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে এখানে দেখেন একটা কুলিং ওয়াটার পাম্প আছে, এই জায়গায় একটা কুলিং ওয়াটার পাম্প আছে।
সেই কুলিং ওয়াটার পাম্প দিয়ে ঠান্ডা পানি এটা ভিতরে প্রবেশ করানো হয় এবং এই পানিটা এই অয়েল কুলারের কাছে চলে আসে। যখন ঠান্ডা পানিটা গরম কোনো তেলের কাছে চলে আসে তখন তারা আসলে হিট এক্সচেঞ্জ করে, পানিটা গরম হয়ে যায় আর তেলটা ঠান্ডা হয়ে যায়। পানিটা যখন গরম হয়ে যায় সেই পানিটা আবার একটা কন্ডেন্সারের মাঝখানে দেওয়া হয়, যাতে পানিটা, আমরা জানি কন্ডেন্সারের কাজ হচ্ছে যে গরম পানিটাকে ঠান্ডা করে ফেলে। সো এই গরম পানিটা আবার কন্ডেন্সারে চলে আসে এবং কন্ডেন্সারের কাজ হচ্ছে পানিটাকে ঠান্ডা করে, এবং কিছু কিছু পানি হয়তো পুরোপুরি ঠান্ডা হয় না, যেগুলা হয় না, যেগুলা স্টিম আকারে থাকে, সেগুলো যে কুলিং টাওয়ার আছে, কুলিং টাওয়ার দিয়ে বের হয়ে যায় এবং বাকি পানিটা কন্ডেন্সারে ঠান্ডা হয়ে এটা পুনরায় আবার কুলিং ওয়াটার পাম্পের মাধ্যমে এসে আবার সে ইউজ করতে পারে বা আবার সেটা ইউজ করা যায়। সো এটা হচ্ছে পুরো সিনারিও। আমি যদি এক কথাই বলি, যে আমার ডিজেল ইঞ্জিন লাগবে, ডিজেল ইঞ্জিনের ইনপুট হচ্ছে আমার হিট, আউটপুট হচ্ছে মেকানিক্যাল, এবং মেকানিক্যালের এই ডিজেল ইঞ্জিনের সাথে একটা জেনারেটর কানেক্টেড থাকে, জেনারেটরের ইনপুট হচ্ছে মেকানিক্যাল আর আউটপুট হচ্ছে ইলেকট্রিক্যাল। সো আমার একটা ডিজেল ইঞ্জিন একটা জেনারেটরের সাথে কানেক্টেড আছে এবং আমি আউটপুটে ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি। এই ডিজেল ইঞ্জিনটাকে চালু করার জন্য আমার কিছু কিছু জিনিস লাগবে। ফার্স্ট অফ অল আমার ফুয়েল লাগবে, আমাকে ইয়ার্ড দিতে হবে। সো আমি ফুয়েল ট্যাঙ্কের মাধ্যমে বা ফুয়েল সিস্টেম যে আছে সেই ফুয়েল সিস্টেমের মাধ্যমে আমি প্রথমে ফুয়েল ইনজেক্ট করি, দেন ফুয়েলটাকে বার্ন করার জন্য আমি অ্যাটমসফিয়ার থেকে ইয়ার ইনজেক্ট করি। ফুয়েল আর ইয়ার একসাথে মিশে অক্সিজেনের সাথে মিশে সেটা বার্ন করা শুরু করে, হিট প্রডিউস করে। যেহেতু এটা একটা ইঞ্জিন, তার মধ্যে ফ্রিকশন লস হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য তাকে লুব্রিকেন্ট দেওয়া হয় যাতে ফ্রিকশন যে লসটা সেটা না হয়। এবং পাশাপাশি এই লুব্রিকেন্টটা যেহেতু এখানে অনেক হিট প্রডিউস করে, সেই হিটটা লুব্রিকেন্টের মধ্যে চলে আসে, ট্রান্সফার হয়ে আসে হিটটাকে লস করার জন্য। সো হিটটা যখন লুব্রিকেন্টের মাধ্যমে চলে আসে, যখন এটা ইউজ করা হয়ে যায় তখন একটা কুলিং টাওয়ারের মধ্যে চলে আসে বা কুলারের মধ্যে চলে আসে। কুলারের কাজ হচ্ছে গরম যে তেলটা বা লুব্রিকেন্টটা থাকে সেটাকে ঠান্ডা করে ফেলে পুনরায় ইউজ করার জন্য। এবং ঠান্ডা করার সিস্টেম কি, ঠান্ডা করার জন্য এখানে ঠান্ডা ওয়াটার ইউজ করা হয় এবং ঠান্ডা ওয়াটার এবং গরম তেল যখন যায় তখন তাদের মধ্যে হিট ট্রান্সফার হয়, পানিটা গরম হয়ে যায় এবং সেই গরম পানিটা পুনরায় কন্ডেন্সারের মাঝখানে দিয়ে ঠান্ডা করে আবার সেটা ইউজ করা হয়। সো এই পুরোটাই হচ্ছে একটা ডিজেল পাওয়ার প্ল্যান্টের কি স্কিমেটিক ডায়াগ্রাম। দেখেন কারো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। আর এখানে যে জিনিসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে এক্সট্রা, এই ডিজেল বার্ন করার কারণে যে এক্সট্রা কি বলে ধোঁয়া বা কোনো এক্সট্রা হিট থাকলে সে এই দিক থেকে বের হয়ে যায়। আমরা অনেক সময় দেখি না যে বাইকের কাছে একটা ইয়া লাগানো থাকে, পাইপের মতো ধোঁয়া বেরোচ্ছে, নিশ্চয়ই দেখেছি সবাই, সাইলেন্সার। সাইলেন্সার বলে। ওটা দিয়ে আসলে যেরকম এটার কাজও সেম, ওখানেও তো একটা ইঞ্জিন থাকে, জি এটার কাজও সেম। ইঞ্জিনের ভেতরে যে ধোঁয়াটা আসে সেই ধোঁয়াটা এদিক দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ, এটা যেহেতু একটা ডিজেল ইঞ্জিন এবং একটা ডিজেল ইঞ্জিনের মাধ্যমে আমরা আসলে ইলেকট্রিসিটি জেনারেট করতেছি, তাহলে এই ইঞ্জিনটা অবশ্যই জায়ান্ট লেভেলের অনেক বড় ইঞ্জিন। এটা মানে অনেক বড় ইঞ্জিন, এটা তো ডিজেল ইঞ্জিনটা তো অনেক বড়। অনেক বড় বলা যায় না, ওই যে বললাম না, আপনি যে অনেক সময় দেখবেন এই যে কি বলে পানির তুলার পাম্প দেখেননি, ঠিক আছে? ওটাও একটা ইঞ্জিন, ওরকম না টাইপের ম্যাম, ইঞ্জিন। ওইটা আমি তো বুঝতে পেরেছি, আমি বুঝাইতে চাইতেছি যে একটা পাওয়ার প্ল্যান্টের জন্য যে ডিজেল ইঞ্জিনটা সেটা তো বড়ই হবে। পাওয়ার প্ল্যান্টের জন্য যদি আপনি বড় করে করতে চান তাহলে অবশ্যই বড় ইঞ্জিন ইউজ করতে হবে, কিন্তু ডিজেল ইঞ্জিনটা নর্মালি ছোট পরিসরেই করা হয় বা ছোট পরিসরে ইউজ করা হয়। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি একটা জায়গায় অনেকগুলো ইউনিট করে একটা পাওয়ার প্ল্যান্ট করবো, সেক্ষেত্রে অনেক বড় একটা ইঞ্জিন ইউজ করতে হবে। ও ম্যাম, ম্যাম, ওই যে যেটা আমাদের আমার যে একটা জেনারেটর, misconcept আছে সেটা হচ্ছে যে ম্যাম, আমাদের তো গোপালগঞ্জে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, শুনেছি ওইটা ডিজেল ইঞ্জিনে চলে, তবে ওইটা কিন্তু 60 মেগাওয়াট। তো 60 মেগাওয়াট একটা ডিজেল ইঞ্জিন তো অনেক বড় অনেক বড় ইঞ্জিন, রাইট। কিছু একটা নেই। এমন হতে পারে না যে আমি 2-3টে ইঞ্জিন প্যারালালে দিয়ে দেন পাওয়ার জেনারেট করলাম? তখন সেটা আসলে মানে বিভিন্ন ইউনিট হয়ে যাবে, জি ম্যাম, বুঝতে পেরেছি। যে একটা ম্যাম ইউনিট দুইটা ইউনিট একসাথে তখন আপনি যোগ করে আপনার টোটাল এই পাওয়ার প্ল্যান্টের এত তবে এই যে জেনারেট করতে পারি। ডিজেল যে পাওয়ার প্ল্যান্টের ব্যাপারটা আমরা যে জানলাম, এটা মেবি হয়তো বা যে আমাদের ছোট পরিসরে আমাদের বাসা বাড়ি অথবা আমাদের যেখানে মানে এক্স্যাক্টলি, ধরুন একটা ইমার্জেন্সি হসপিটালের প্রয়োজনে ব্যবহার করা। এক্স্যাক্টলি ইমার্জেন্সি, এটাকে আসলে স্ট্যান্ড বাই পাওয়ার প্ল্যান্ট বলা হয়। ডিজেল ইঞ্জিনটাকে বা ডিজেল পাওয়ার প্ল্যান্টকে স্ট্যান্ড বাই পাওয়ার প্ল্যান্ট বলা হয়। স্ট্যান্ড বাই পাওয়ার প্ল্যান্ট বলা হয়, বুঝতে পারলাম। সেটা হচ্ছে ধরেন যে কোনো একটা সাইডে আমাদের পাওয়ার জেনারেট করতে প্রবলেম হচ্ছে, কোনো কারণে এটা
আউট হয়ে গেছে তখন আসলে এটার মাধ্যমে আমরা ওই জায়গাটাকে আসলে ইলেকট্রিসিটি প্রোভাইড এক্স্যাক্টলি, করব। তখন আমরা ওই একটা ছোট ইউনিটে এই জায়গাটাকে আমরা কভার করতে পারি। জি ম্যাম, বুঝতে পেরেছি। বলেন, কে যেন কি বলতে চেয়েছেন? ম্যাম, যে জেনারেটর গুলো আমরা ইউজ করি সেটাই ডিজেল ইঞ্জিন না? কারেন্ট গেলে ওই যে ইয়েটা জেনারেটর যেটা অন করে দেই। জেনারেটর আর ইঞ্জিন দুইটা আলাদা জিনিস কিন্তু। ম্যাম আপনার ওইটার কারেন্ট ভিতরে গেলে মেবি কম্প্যাক্ট করা আছে কম্প্যাক্ট সবকিছু। করা আছে, ওখানে একটা ইঞ্জিন আছে। কারণ আপনার জেনারেটরটাকে ঘোরানোর জন্য আগে যেরকম ছিল যে জেনারেটর যখন কারেন্ট চলে যেত হাত দিয়ে কিন্তু ঘোরানো হতো, তাই না? এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেকানিক্যাল এনার্জি দিলে আউটপুটে ইলেকট্রিক্যাল এনার্জি আসতো আগে জেনারেটর গুলা দেখবেন। জি ম্যাম। জি ম্যাম। এখন যেটা হয়েছে যে এখন সুইচ। অনেক বেশি অটোমেটেড হয়েছে, অনেক অনেক সময় দেখবেন যে সুইচ দিলে হয়ে যায়। এর ভেতরে আসলে অনেক কিছু করা আছে, একটা ইঞ্জিন অবশ্যই আছে, না না হলে আপনার এই জেনারেটর চালু হতো না। এখন যেটা আধুনিক পদ্ধতি, অনেক সময় সুইচ দিয়ে হয়ে যায়, আবার অনেক সময় দেখবেন যে এখানে কিছু ফুয়েল দিতে হয়, ফুয়েল দিয়ে একটা সুইচ দিয়ে অন করতে হয়। ঠিক আছে, তবে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, আমরা যে বাসা বাড়িতে যেগুলোতে ইউজ করি সেটার ভেতরে একটা ইঞ্জিন আছে এবং জেনারেটর আছে। খালি জেনারেটর না, খালি জেনারেটর দিলে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে না, জেনারেটরের ইনপুটে তো একটা মেকানিক্যাল এনার্জি দিতে হবে। জি ম্যাম, আসলে আমরা ওইটাকে জেনারেটর বলি, তো এই জন্য আসলে এটাকে ওইটাকে আমরা জেনারেটর জেনারেটর প্লাস বলি। ইঞ্জিন দুইটাই। রাইট। ম্যাম, আমরা এই যে শুনি যে গ্যাস আমাদের বাংলাদেশের তো সবচাইতে বড় জিনিসটা হচ্ছে আমরা গ্যাসের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করে থাকি, সেটা আসলে কি স্টিম স্টিম টারবাইনের মাধ্যমে নাকি? না, গ্যাস টারবাইন আমরা পড়বো, এর পরেই আছে গ্যাস টারবাইন। আচ্ছা, তো এখন অ্যাডভান্টেজটা দেখি। অ্যাডভান্টেজ অলরেডি আমি বলেছি যে এটা ছোট পরিসরে আসলে করা যায়, যে কোনো জায়গায় করা যায় যেখানে আমার ইলেকট্রিসিটি কি বলে অনেক বড় কোনো পাওয়ার প্ল্যান্ট বানানো সম্ভব হয় না, সেখানে আমরা এই ডিজেল পাওয়ার প্ল্যান্ট করতে পারি। এখানে আমাদের খুবই অল্প পরিমাণে পানি লাগে, সো আমরা যেসব জায়গায় পানির পরিমাণ কম আমরা সেসব জায়গায় এটা ইউজ করতে পারি। প্লাস হচ্ছে যে এটা অপারেট করার জন্য খুবই অল্প পরিমাণে মানুষজন লাগে, একজন চাইলে এটা অপারেট করতে পারে। প্লাস হচ্ছে যে এটা যে কোনো জায়গায় করা যায়। এবং আমরা ওভারঅল কস্টের কথা চিন্তা করি, স্টিম পাওয়ার প্ল্যান্টের থেকে তার কস্টটা কম, তার ইফিসিয়েন্সিটা স্টিম পাওয়ার প্ল্যান্টের থেকে বেশি বা থার্মাল পাওয়ার প্ল্যান্টের থেকে বেশি। সো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজ গুলো আপনারা পড়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন কি কি অ্যাডভান্টেজ হবে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে যে এটা রানিং কস্টটা খুব বেশি থাকে, কারণ হচ্ছে এখানে ফুয়েল ইউজ করা হয়, ফুয়েলটা খুব কস্টলি, এই জন্য এটা রানিং কস্টটা বেশি থাকে। এবং এটা খুব বড় সময়ের জন্য চালু রাখা যায় না, কারণ এখানে বড় সময়ের জন্য চালু করে রাখলে আমাকে অনেক বেশি পরিমাণে ডিজেল ইউজ করতে হবে, যার কারণে এটা আমরা লং পিরিয়ডের জন্য চালু রাখতে পারি না। এবং এটা খুবই স্মল পাওয়ার জেনারেট করে। প্লাস হচ্ছে এখানে একটা লুব্রিকেন্ট ইউজ করা হয়, যেটা দামটা অনেক বেশি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমরা বলতে পারি। প্লাস এটার মেনটেনেন্স কস্ট অনেক বেশি, মেনটেনেন্স কস্ট অনেক বেশি হচ্ছে কারণ হচ্ছে যে এখানে আসলে ডিজেল ইউজ করতে হয়, যার কারণে এটার কস্টটা আলটিমেটলি অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, সো এই কয়টা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনারা হয়তো পড়লেই বুঝবেন কম্পেয়ার করলে। আচ্ছা, আমাদের কয়েকটা ম্যাথ আছে, আমরা একটু ম্যাথ দেখব। আচ্ছা, এই ম্যাথটা আমরা দেখি। সবাই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসেন। দেওয়া আছে যে ডিজেল পাওয়ার স্টেশন হ্যাজ দ্য ফলোইং ডাটা। একটা ডিজেল পাওয়ার স্টেশনের মধ্যে ফলোইং ডাটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ফুয়েল কনজাম্পশন পার ডে 1000 কেজি। পার ডেতে তার ফুয়েল লাগে হচ্ছে 1000 কেজি। ইউনিট জেনারেটেড পার ডে, পার ডেতে সে ইউনিট জেনারেট করে 4000 কিলোওয়াট আওয়ার। ক্যালোরিক ভ্যালু অফ ফুয়েল, ফুয়েলের ক্যালোরিক ভ্যালু হচ্ছে পার কেজিতে 10,000 কিলো ক্যালোরি। পার কেজিতে সে 10,000 কিলো ক্যালোরি হিট প্রডিউস করতে পারে পার কেজিতে। অল্টারনেটরের ইফিসিয়েন্সি দেওয়া আছে 96%। ইঞ্জিনের মেকানিক্যাল ইফিসিয়েন্সি দেওয়া আছে 95%। আমাকে বের করতে হবে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, ওভারঅল ইফিসিয়েন্সি, থার্মাল ইফিসিয়েন্সি অফ ইঞ্জিন। আমাকে তিনটা জিনিস বের করতে হবে। সো আমাকে কি কি দেওয়া আছে? দেওয়া আছে যে পার ডেতে তার এত কেজি ফুয়েল লাগে এবং পার ডেতে সে এত কিলো ওয়াট জেনারেট করতে পারে। ঠিক আছে, কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি? সে পার ডেতে এতটুকু ফুয়েল লাগে
1000 কেজি ফুয়েল লাগে তার পার ডেতে এই ডিজেল পাওয়ার প্ল্যান্টের জন্য, এবং সে পার ডেতে ইউনিট জেনারেট করে 4000 কেজি, এবং 1 কেজি যদি সে ফুয়েল বার্ন করে তাহলে তার 10,000 কিলো ক্যালোরি হিট প্রডিউস হয়। এখানে আরো দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে অল্টারনেটরের ইফিসিয়েন্সি আর একটা হচ্ছে ইঞ্জিনের মেকানিক্যাল ইফিসিয়েন্সি। বের করতে হবে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, তাই স্পেসিফিক কতটুকু ফুয়েল লাগে সেটা বের করতে হবে। তার মানে পার কিলো ওয়ার্ডে তার কত কেজি ফুয়েল লাগে সেটা আপনাকে বের করতে হবে। কোশ্চেনে বলেছে যে পার কিলো ওয়ার্ডে তার কত কেজি ফুয়েল লাগে সেটা আপনাকে বের করতে হবে। এখন দেখেন আমরা যদি 1 নম্বরে চলে যাই, বলা আছে যে একদিনে লাগে 10 কেজি ফুয়েল, আর একদিনে সে জেনারেট করে 4000 কিলোওয়াট। তার মানে কি 4000 কিলোওয়াট জেনারেশন করার জন্য তার কত কেজি ফুয়েল লাগে? 1 কেজি। হ্যাঁ, 1000 কেজি। 1000 কেজি। 1000 কেজি। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4000 কিলোওয়াট জেনারেট করার জন্য তার 1000 কেজি ফুয়েল লাগে। তাহলে 1 কিলোওয়াট জেনারেট করার জন্য তার কতটুকু ফুয়েল লাগবে বলেন? চার 4000 কিলোওয়াটের জন্য লাগে হচ্ছে 1000 কেজি। তাহলে 1 কিলোওয়াটের জন্য কত কেজি লাগবে? 1000 বাই 4000। 0.25 1000 বাই 4000, তাহলে কত হচ্ছে? 0.25 25 ইউনিট কি হবে? কেজি। কেজি 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 শুধু? কেজি পার কেজি পার ওয়াট। কেজি পার কিলোওয়াট, তার মানে পার কিলোওয়াটে তার 0.25 কেজি লাগে। ঠিক আছে, আমাকে এটা বের করতে বলা হয়েছে যে স্পেসিফিক, একদম স্পেসিফিক ভাবে বা পার কিলোওয়াটে কতটুকু ফুয়েল লাগে সেটা বের করার জন্য। তো আমাকে কি ইনফরমেশন দেওয়াই আছে একদিনের জন্য যে একদিনে সে এতটুকু প্রডিউস করে, এতটুকুর জন্য এত কেজি লাগে, তাহলে পার কেজির জন্য কতটুকু লাগবে ঐকিক নিয়মে আমরা করে ফেলাম। এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। ইয়েস অর নো বলেন। জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তারপর বের করতে বলা হয়েছে ওভারঅল ইফিসিয়েন্সি। আমরা যদি লিখি ওভারঅল ইফিসিয়েন্সি, ওভারঅল ইফিসিয়েন্সি সূত্রটা কি হবে বলেন এই ডিজেল পাওয়ার স্টেশনের জন্য? মেকানিক্যাল আউটপুট মেকানিক্যাল ইনপুট। ইনপুট কি মেকানিক্যাল দিচ্ছি আমরা? কি পরিমাণ ফুয়েল ইউজ করছি? আচ্ছা ম্যাম, হ্যাঁ তাহলে কি হবে? হিট না? হিট দিতে হবে তোমাকে। হিট হবে। ইনপুট তো হিট না, ইনপুট তো হিট, তাহলে আউটপুট কি পাচ্ছি? তাহলে মেকানিক্যাল আউটপুট পাইতেছি। মাইক দেন ওরে ধরে, মেকানিক্যাল আউটপুট পাচ্ছি। না, ইলেকট্রিক্যাল আউটপুট। হ্যাঁ ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছি। ওভারঅল এফিসিয়েন্সির কথা যখন আমরা চিন্তা করতেছি, ওভারঅল এফিসিয়েন্সি হচ্ছে আমি ইনপুটটা দিচ্ছি হিট এনার্জি বা হিট কম্বাসন, আর আউটপুটে পাচ্ছি হচ্ছে ইলেকট্রিক্যাল। ঠিক আছে, সো আমাকে বের করতে বলা হয়েছে ওভারঅল এফিসিয়েন্সি। আমরা জানি যে এফিসিয়েন্সির কোনো ইউনিট আছে? না, না এফিসিয়েন্সির কোনো ইউনিট নাই। তার মানে আমাকে ইলেকট্রিক্যাল এনার্জি আর হিট এনার্জি বা ইলেকট্রিক্যাল আউটপুট আর হিট ইনপুট দুইটাকে একই ইউনিটে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে আমরা যখন ইলেকট্রিক্যাল বের করি সেটা কিলোওয়াট আওয়ারে আসে, আর আমরা যখন হিট বের করি সেটা কিলো ক্যালোরিতে আসে। তাহলে আমাকে যেহেতু ওভারঅল ইফিসিয়েন্সি বের করতে হবে, আমাকে দুইটাকে 2 ইউনিটে রাখলে হবে না, কারণ ইফিসিয়েন্সি আমরা জানি একই ইউনিটে রাখতে হবে, এবং দুইটা কাটাকাটি গিয়ে আসলে আলটিমেটলি ইফিসিয়েন্সির কোনো ইউনিট হয় না। সো আমাকে এখন এই ইলেকট্রিক্যাল আর হিট দুইটাকে একই কি বলে ইউনিটে কনভার্ট করতে হবে। তো আমরা দেখি যে আমাদের ইলেকট্রিক্যালটা আছে হচ্ছে কিলোওয়াট আওয়ারে। সো পার ডেতে আমি কতটুকু জেনারেট করি সেটা কিন্তু আমার অলরেডি দেওয়া আছে, জি ম্যাম। তাই না? পার ডেতে আমি এতটুকু জেনারেট করতে পারি। এটাকে কেজি তে নিয়ে আসলেই হবে।
আচ্ছা, এখানে একটা সূত্র আছে যে 1 কিলোওয়াট আওয়ার সমান 860 কিলো ক্যালোরি। এটা চ্যাপ্টার 1-এ আপনাদেরকে পড়তে বলেছিলাম, ইউনিট কনভার্সন বলে একটা সেকশন ছিল, ওইখানে দেওয়া আছে 1 কিলোওয়াট সমান 860 কিলো ক্যালোরি। আমার এখানে আছে 4000 কিলোওয়াট। এই 4000 কিলো Recording stopped. হাসিব, বল। সৌরভ, কংগ্রেচুলেশন। এ হাসিব, হ্যাঁ হ্যাঁ, গোপালগঞ্জ ওটা 100 মেগাওয়াট না, তুই 60 করলি কেন? ওইটা তো প্রথমে 60 ছিল, এখন বাড়াইছে। না, প্রথম থেকে 100 ছিল, 100 মেগাওয়াট। ও আচ্ছা, আরে তাহলে- সমস্যা নেই, একটা হলে তাহলে হচ্ছে মেবি আমাদের ওই সাইটটার মনে হয় কনজাম্পশন ছিল 60 মেগাওয়াট, আমাদের ওইদিকে লাগতো মেবি 60 মেগাওয়াট, 40 মেগাওয়াট এক্সট্রা থাকতো, এই হিসাবে একটা হিসাব আছে। আমি এরকম কিছু। সোহেল, হ্যাঁ হ্যাঁ, এই হাসিব 40 মেগাওয়াট কমায় দিছে, আর তুই এই জিনিসটা বার করতে পারছস, তাহলে হাসিবের কাছ থেকে জরিমানা ধরে তুই আমাদের ট্রিট দে। আরে না, সত্যি তো নেক্সট ইয়ারে বিলিয়নিয়ার হয়ে যাবে, আমার কাছ থেকে আর এই 2-4 টাকা নিয়ে কি করবে? হাসিব ঢাকায় আসুক, তারপরে ওরে হবে ওর জরিমানা। তোমারও অনেক জরিমানা বাকি রয়েছে। না, অবশ্যই জরিমানা করতে হবে, তুমি খারার উপরে 40 মেগাওয়াট মেরে দিলে। তুমি তো ইঞ্জিনিয়ার হলে বাংলাদেশের খবর আছে। দেশের আমি সম্পদ। আমি 40 মেগাওয়াট কি তোর বাসায় সাপ্লাই দেবো নাকি রে? তাই সমস্যা। ভাই এখনই যদি বাড়াবাড়ি শুরু করো তাহলে তো সমস্যা। তোমার কত জায়গায় সাপ্লাই দেওয়া লাগে? তারা হেডফোন লাগাই না, তারপর সাপ্লাই দিচ্ছি। আমি না ভাবছিলাম যে মনে হয় আমার নেটে প্রবলেম, আমি কিছুক্ষণ হাওয়ায় বসেছিলাম, কি হবে? তোর ভয়েস আরো শোনা যায় না হেডফোন লাগায়। এখন শোনা যায়? ছিলাম, পরে দেখি কেউ কোনো কথা বলে না, পরে তাকায় দেখি নেট চলে গেছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা পার ডেতে 4000 কিলোওয়াট ইউনিট জেনারেট করতে পারি। তো 1 কিলোওয়াট সমান যদি এত ক্যালোরি হয়, তাহলে 4000 কিলোওয়াট সমান কত ক্যালোরি হবে? মাল্টিপ্লাই করতে হবে। বলেন কত হবে? তিন লাখ সরি, হ্যাঁ 3,44,000। 34 লাখ 34,40,000। 34,40,000। ঠিক আছে নাকি আরেকটা শূন্য হবে? আরেকটা শূন্য হবে। আর এটা শূন্য হবে। রাইট, এটা হচ্ছে এত কিলো ক্যালোরিতে আমরা বের করলাম। ওকে, সো আমরা আউটপুটটা বের করলাম, এখন আমাকে হিটটা বের করতে হবে, কত হিট প্রডিউস হয় বা কত হিট জেনারেট হয়। আচ্ছা, এখানে দেওয়া আছে যে আমার একদিনে এত কেজি ফুয়েল লাগে, আবার দেওয়া আছে যে পার কেজির জন্য আমার 10,000 কিলো ক্যালোরি হিট জেনারেট হয় পার কেজির জন্য। তাহলে বলেন যে 1000 কেজির জন্য আমার কত কিলো ক্যালোরি হবে? আবারও বলছি যে আমার পার ডেতে 1000 কেজি ফুয়েল লাগে। আবার এখানে বলা আছে যে 1000 কেজির জন্য আমি 10,000 কিলো ক্যালোরি হিট প্রডিউস করতে পারি। তাহলে 1000 কেজির জন্য আমার কত হিট জেনারেট হয় বা কত হিট প্রডিউস হয়, কত কিলো ক্যালোরি হিট প্রডিউস হয়, কিভাবে বের করতে পারি?
মাল্টিপ্লাই হবে 1000 মাল্টিপ্লাই হবে ম্যাম, কারণ 1 কেজির জন্য তো 1 কেজির জন্য আমার হয় 10,000 কিলো ক্যালোরি, তাহলে 1 কেজির জন্য হয় 10,000 কিলো ক্যালোরি, তাহলে 1000 কেজির জন্য কত কিলো ক্যালোরি হবে? খুব ইজি, 10 to the power 6 হবে। 10 to the power 6 কিলো ক্যালোরি। 10 to the power 6 না 7? 7 ম্যাডাম। 10 to the power 7 কিলো ক্যালোরি। তাহলে বলেন, দুইটাই আমি এখন কিলো ক্যালোরিতে কনভার্ট করেছি, সো এখন বলেন এফিসিয়েন্সি কত হবে? জিরো পয়েন্ট 34। 34%। সো এটা হচ্ছে আমার ওভারঅল এফিসিয়েন্সি। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। জি ম্যাম। ওকে, বাকিরা? জি ম্যাম। ঠিক আছে, সো এখন আমাকে বের করতে হবে থার্মাল এফিসিয়েন্সি। সো এটা বের করার জন্য এখানে আসলে কয়েকটা এফিসিয়েন্সি ব্যাপার আসবে, তো সেটা আমরা প্রথমে পড়ে নিই। সেটা হচ্ছে এখানে আসলে দুইটা এফিসিয়েন্সি, একটা হচ্ছে আমার যে ইঞ্জিনের ওভারঅল এফিসিয়েন্সি, যেটাকে আমরা এন এফিসিয়েন্সি বা ইঞ্জিনের এফিসিয়েন্সি বলি। আরেকটা হচ্ছে আমার জেনারেটরের এফিসিয়েন্সি বা অল্টারনেটরের এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমার অল্টারনেটর এফিসিয়েন্সি। ঠিক আছে, সো আমার ইঞ্জিনের এফিসিয়েন্সি আর হচ্ছে অল্টারনেটরের এফিসিয়েন্সি। সো ইঞ্জিন আর অল্টারনেটরের এফিসিয়েন্সি দিয়েই তো আমি কি পাবো? ওভারঅল এফিসিয়েন্সি, ঠিক কিনা? জি ম্যাম। আমার ইঞ্জিনের এফিসিয়েন্সি আর হচ্ছে আমাদের যে অল্টারনেটরটা থাকবে বা জেনারেটর থাকবে, সেই দুইটার এফিসিয়েন্সি মিলেই তো আমি পাবো যে আমার পুরো পাওয়ার প্ল্যান্টের ওভারঅল এফিসিয়েন্সি, রাইট? হ্যাঁ বলেন। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, রেসপন্স করেন। আচ্ছা, তো এখানে ইঞ্জিনের এফিসিয়েন্সিকে আবার দুই ভাগে আমরা ডিভাইড করতে পারি। একটা হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে ইঞ্জিনের মেকানিক্যাল এফিসিয়েন্সি। আমাকে আসলে বের করতে হবে থার্মাল এফিসিয়েন্সিটা, আমাকে বের করতে হবে থার্মাল এফিসিয়েন্সিটা, তার মানে আমাকে আসলে এই এফিসিয়েন্সিটা বের করতে হবে। সো এই এফিসিয়েন্সিটা বের করার জন্য আমার লাগবে মেশিনের বা ইঞ্জিনের মেকানিক্যাল এফিসিয়েন্সি, আর লাগবে টোটাল ইঞ্জিনটার এফিসিয়েন্সি। সো এখানে দেখেন কোশ্চেনের মধ্যে ইঞ্জিনের মেকানিক্যাল এফিসিয়েন্সিটা দেওয়া আছে 95%, কিন্তু দেওয়া নাই হচ্ছে ইঞ্জিনের এফিসিয়েন্সি, ওভারঅল যে ইঞ্জিনটা তার এফিসিয়েন্সি দেওয়া নাই। কিন্তু আবার এখানে অল্টারনেটরের এফিসিয়েন্সি দেওয়া আছে, অল্টারনেটরের এফিসিয়েন্সি হচ্ছে 96%। একটু আগে আমরা ওভারঅল এফিসিয়েন্সি বের করে আসছি 34%, ঠিক কিনা? জি ম্যাম। জি ম্যাম। তার মানে আমাকে আসলে প্রথমে ইঞ্জিনের এফিসিয়েন্সিটা বের করতে হবে ওভারঅল, এবং ইঞ্জিনের এফিসিয়েন্সি থেকে আমি থার্মাল এফিসিয়েন্সি বের করতে পারবো। সো আমি ওভারঅল এফিসিয়েন্সি জানি, অল্টারনেটরের এফিসিয়েন্সি জানি, আমি কি ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করতে পারবো না? জি ম্যাম। জি তো ম্যাম, ইঞ্জিনের পারবো। এফিসিয়েন্সি যদি বের করতে পারি, তাহলে আমি এখানে অলরেডি ইঞ্জিনের মেকানিক্যাল এফিসিয়েন্সি জানি, তার মানে আমরা থার্মাল এফিসিয়েন্সি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে চলেন আমরা সূত্রগুলা দিয়ে বসায় দেখি আসে কিনা। তাহলে আমরা লিখতে পারি আসলে ওভারঅল এফিসিয়েন্সি ইকুয়াল টু ইঞ্জিনের এফিসিয়েন্সি ইনটু অল্টারনেটরের এফিসিয়েন্সি। সো আমরা লিখতে পারি ওভারঅল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ইঞ্জিনের এফিসিয়েন্সি ইনটু অল্টারনেটর এফিসিয়েন্সি। তাহলে আমি ওভারঅল জানি, অল্টারনেটর জানি, কত আসবে ইঞ্জিনের এফিসিয়েন্সি? ম্যাম 35% আসবে। এটা মনে হচ্ছিল 34 আর এটা হচ্ছে 95, মানে 0.34 আর হচ্ছে 0.95 না 96, সরি
96। 96 অল্টারনেটিভ 96 জি ম্যাম। তাহলে কত আসে? 34 না 35? 0.35 আসেনি। 0.35 ম্যাডাম। 0.35। ওকে, আমি ইঞ্জিনেরটা জেনে গিয়েছি। এখন আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে ইঞ্জিনের ইফিসিয়েন্সি সমান থার্মাল ইফিসিয়েন্সি ইনটু ইঞ্জিনের মেকানিক্যাল ইফিসিয়েন্সি। তাহলে এখান থেকে আমরা আমাদের বের করতে হবে থার্মাল ইফিসিয়েন্সি। তাহলে আমরা লিখতে পারি না যে থার্মাল ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ইঞ্জিনের মেকানিক্যাল ইফিসিয়েন্সি ডিভাইডেড বাই ইঞ্জিনের ইফিসিয়েন্সি ডিভাইড বাই ইঞ্জিনের মেকানিক্যাল ইফিসিয়েন্সি। বলেন কত আসে? জায়গা নেই। 0.37 এটা হচ্ছে 0.35, আর ইঞ্জিনের মেকানিক্যাল এনার্জি কোশ্চেনে দেওয়া আছে 0.95। কত বললেন আসে? 0.37 0.37 বা 31%। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এরকম ম্যাথ আসলে পারা যাবে? জি ম্যাম, পারা যাবে। পারা যাবে। ম্যাথগুলো একটু বড় বড় হলেও ম্যাথগুলো কিন্তু খুব বেশি কঠিন না। আপনারা বাসায় প্র্যাকটিস করতেছেন না, বাসায় প্র্যাকটিস করতে হবে। আরেকটা ম্যাথ, সেটা আছে a diesel engine power plant has 17 kilowatt and 2 kilowatt generating unit. The fuel consumption is 0.2 kg per kilowatt. The caloric value of fuel oil is 10,200 kilocalorie per kg. বের করতে হবে the fuel oil required for a month of 30 days. Overall efficiency. এখানে বলা আছে যে একটা ডিজেল পাওয়ার স্টেশন আছে, তার তিনটা ইউনিট আছে, একটা ইউনিটে হচ্ছে এত কিলোওয়াট জেনারেশন হয়, একটাতে হচ্ছে 700 কিলোওয়াট, আর যে দুইটা আছে 500 করে। এটা হচ্ছে তার ম্যাক্সিমাম, সে এতটুকু জেনারেট করতে পারে। এটা হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে। তারপর বলা আছে দ্য ফুয়েল কনজিউমশন অফ 0.28 কেজি পার কিলোওয়াট। পার কিলোওয়াটে তার এত কেজি ফুয়েল লাগে। পার কিলোওয়াট তার প্রডিউস করার জন্য 0.28 কেজি ফুয়েল লাগে। এবং এখানে বলা আছে যে 1 কেজির জন্য সে এত কিলো ক্যালোরি হিট জেনারেট করতে পারে। পার কেজিতে সে এত কিলো ক্যালোরি হিট জেনারেট করতে পারে। বের করতে হবে যে 1 মাসে বা 30 দিনে কতটুকু ফুয়েল লাগে। ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে 30 দিনে কতটুকু ফুয়েল লাগে এবং ওভারঅল ইফিসিয়েন্সি। সো এখন কথা হচ্ছে যে 30 দিনে আমার কতটুকু ফুয়েল লাগে সেটা বের করার জন্য আমার 30 দিনে কতটুকু পাওয়ার জেনারেট করে বা এনার্জি প্রডিউস করে সেটা তো আগে আমাকে বের করতে হবে, ঠিক কিনা? জি ম্যাম। আমাকে আগে বের করতে হবে যে তার 30 দিনে এই পাওয়ার স্টেশনটা কতটুকু এনার্জি জেনারেট করতে পারে। সো ধরেন 30 দিনে সে 400 কিলোওয়াট জেনারেট করতে পারে। সো 400 কিলোওয়াটের জন্য আমার কতটুকু ফুয়েল লাগবে সেটা আসলে আলটিমেটলি আমাকে বের করতে হবে, যে 30 দিনে আমার কতটুকু ফুয়েল লাগবে। তার মানে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে আগে বের করা যে 30 দিনে সে কতটুকু ইউনিট জেনারেট করে, কত কিলোওয়াট বা কত কিলোওয়াট আওয়ার সে জেনারেট করতে পারে 30 দিনে। আমাকে আগে এটা বের করতে হবে, ঠিক আছে? সো এখন আমরা ইনফরমেশন গুলা দেখি, দেখে সেখান থেকে বের করা যায় কিনা সেটা আমরা চেষ্টা করি। এটা এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছি যে 30 দিনের ফুয়েল বের করার জন্য আমাকে 30 দিনে কতটুকু এনার্জি প্রডিউস করে সেটা বের করতে হবে। জি ম্যাম। তাহলে দেখেন সেখানে বলা আছে একটা ডিজেল পাওয়ার প্ল্যান্ট 3টা ইউনিট আছে। সো 3টা ইউনিটে যদি আমি টোটাল যদি বের করি তার ক্যাপাসিটি কত, যে টোটাল সে ম্যাক্সিমাম কত এনার্জি প্রডিউস করতে পারে, আমরা যদি সেটা বের করি তাহলে আমরা ধরেন লিখলাম ম্যাক্সিমাম এনার্জি প্রডিউস ইন এ মান্থ আমার দেওয়া আছে এখানে
700 কিলোওয়াটের একটা, আর আছে 500 কিলোওয়াটের দুইটা ইন এ মান্থ, এক মাসে। সো এক মাসে হচ্ছে 30 দিন 24 ঘন্টা। যদি আমি কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে চাই তাহলে কত হইলো ম্যাক্সিমাম সে 30 দিনে কত কিলোওয়াট আওয়ার জেনারেট করতে পারে? ওয়ান 1.22 ইন্টু 10⁶ কিলোওয়াট আওয়ার সে এক মাসে ম্যাক্সিমাম এত ইউনিট জেনারেট করতে পারে বা ম্যাক্সিমাম এত এনার্জি প্রডিউস করতে পারে। কিভাবে বের করেছি বুঝতে পেরেছেন? জি ম্যাম। এটা হচ্ছে তার ম্যাক্সিমাম, এত কিলোওয়াটের তার একটা জেনারেটিং ইউনিট আছে, তার মানে সে ম্যাক্সিমাম এত করতে পারে। তাহলে 30 দিনে সে কতটুকু করতে পারে ম্যাক্সিমাম, আমরা সেটা বের করলাম। 30 দিনে সে এত কিলোওয়াট আওয়ার ম্যাক্সিমাম জেনারেট করতে পারে। এখানে দেখেন আবার বলা আছে যে প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে 40%। সে ম্যাক্সিমাম এতটুকু করতে পারতো, কিন্তু এই পুরা প্ল্যান্টের ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে 40%। তাহলে তার অ্যাকচুয়াল এনার্জি কত হবে? এটার 40% কি? হ্যাঁ, এই টোটালটা এক্স্যাক্টলি, টোটালটার 40%। আমি আবারও বলছি যে সে ম্যাক্সিমাম এত এনার্জি প্রডিউস করতে পারে, কিন্তু এই প্ল্যানের ক্যাপাসিটি হচ্ছে 40%। তাহলে সে অ্যাকচুয়াল কত এনার্জি প্রডিউস করতে পারতো? তাহলে কি এইটার 40% হবে না? এটার 40%, জি ম্যাম। এটার 40%, তাহলে এটা 40% বের করেন কত আসে? 10⁶ ইন্টু 0.4। ম্যাম 4,88,000 হবে। 4,490 88,000, 4 লক্ষ কত জানি বললেন? 488 000। 489 ম্যাম, 489.6। 000। ওকে। 489 নাকি 48800, কোনটা সঠিক? ওইটা ম্যাম ওই যে সবই সঠিক ম্যাম, ঠিক আছে ম্যাম। লাস্টে 4 নিলে মানে 1.224 আসে, ওইখানে তখন 89 এ আসে। আর তাছাড়া ম্যাম ক্যালকুলেটরে নাম্বার ছিল, জাস্ট মাল্টিপ্লিকেশন করে দিয়েছি। আচ্ছা আমি করে দাঁড়ান, কোনটা আসে? 1.22 ইনটু 10⁶ 6 ইন্টু 0.4, 488,000, 488,000। আচ্ছা এটাই আসছে, যেটাই আসুক সমস্যা নেই। এত কিলোওয়াট আওয়ার। সো আমরা আসলে এটা কি বের করলাম বলেন তো? 30 দিনে অ্যাকচুয়ালি কতটুকু এনার্জি সে প্রডিউস করতে পারে, এটা আমরা বের করলাম। সো আমার কোয়েশ্চেনে বলা আছে যে 30 দিনে কতটুকু ফুয়েল লাগে। তাহলে ম্যাম এটাকে 0.28 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হবে। তাহলে বলেন এখন কিভাবে করব, নিজেরাই করতে পারবেন। পার কিলোওয়াটের জন্য আমার 0.28 লাগে, তাহলে এত কিলোওয়াটের জন্য কত লাগবে? মাল্টিপ্লাই করতে হবে। এখানে দেওয়াই আছে পার কিলোওয়াটের জন্য এতটুকু লাগে, তাহলে এত কিলোওয়াটের জন্য কত লাগবে? তাহলে আমরা যদি বের করি ফুয়েল ওয়েল রিকোয়ার্ড is equal to 488,000 into 0.28, বের করেন কত কেজি লাগবে? 136640। 136640 কেজি। এত কেজি ফুয়েল আমার লাগবে। আচ্ছা এখন বের করতে হবে ওভারঅল এফিসিয়েন্সি। সো বলেন কিভাবে বের করতে পারি ওভারঅল এফিসিয়েন্সিটা? এটুকু মুছে দিই। এর পরিমাণটা বের করব, তারপর হচ্ছে যে যে কি কিলোওয়াট পাইছে ওটাকে হচ্ছে ক্যালোরিতে কনভার্ট করে হচ্ছে বের করে করব। ফেলেন। ওভারঅল এফিসিয়েন্সি বের করতে চাই, আউটপুট বাই ইনপুট। ওভারঅল মানে হচ্ছে ওভারঅল আমি কি আউটপুট দিচ্ছি, ওভারঅল আমি আউটপুট পাচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি, আর ইনপুট দিচ্ছি আমি হিট কম্বাসন। সো আমার 30 দিনে কতটুকু জেনারেট হয় সেটা আমরা বের করেছি, তাই না?
30 ডেজে কতটুকু জেনারেট হয় সেটা আমরা বের করেছিলাম। জি ম্যাম। তাহলে 30 ডেজে আমার জেনারেট হয় কতটুকু, কত কিলোওয়াট, কিলোওয়াট আওয়ার? 488 488 এত 488,000 কিলোওয়াট আওয়ার জেনারেট হয়। আমরা আবার জানি 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে এত কিলো ক্যালোরি। তাহলে এত কিলোওয়াট আওয়ার সমান কত কিলো ক্যালোরি, নিশ্চয়ই এটা বের করতে পারবো। Four to 1.056 into 10 to the power 6 কিলো ক্যালোরিতে পাবো আমরা। হিটটা কত পাবো, হিট কম্বাসন কতটুকু হিট এটা লাগবে? হচ্ছে ম্যাম যত কেজি পাইছি ওটাকে হচ্ছে 10,200 দিয়ে গুণ দিতে হবে। রাইট। সো আমরা বের করেছিলাম যে আমার 30 দিনে কত কেজি ফুয়েল লাগবে সেটা আমরা বের করে আসছিলাম, তাই না? সো 30 দিনে আমার কত কেজি জানি ফুয়েল লাগছিল? 1 2 30 দিনে কত কেজি? 136640 এত কেজি ফুয়েল আমার লেগেছিল 30 দিনে। আবার এখানে বলা আছে যে পার কেজি ফুয়েলের জন্য কত এনার্জি আসে, কত কিলো ক্যালোরি? 10200 10200 এত কিলো করে। তাহলে এত কেজির জন্য কত কিলো ক্যালোরি এনার্জি এই হিট পাবে? 30% efficiency utilization 136640 ইন্টু 10200, তাহলে বলেন কত আসছে? 30% আছে 0.39 অথবা 0.3 হলে 30% আর 0.39 হলে 39%। 30% হবে ম্যাম। 30% যেটাই আসুক, ঠিক আছে। বুঝতে পারিনি এরকম কেউ আছি যে বুঝতে পারি নাই? না পারলে বলেন যে ম্যাডাম বুঝতে পারিনি, যারা এই যে কথাবার্তা বলতেছেন না। বুঝতে পেরেছি? ক্লিয়ার এ পর্যন্ত? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, সেই 3টা ম্যাথই ছিল, 2টা করলাম, আরেকটা ম্যাথ আছে সেটা হচ্ছে সবচেয়ে সহজ ম্যাথ। সেটা আপনারা নিজেরা বাসায় করবেন বা চাইলে এখনো করতে পারেন বা বাসায় করতে পারেন। এটা আসলে বের করতে হবে ওভারঅল এফিসিয়েন্সি এনার্জি অফ ইঞ্জিন ইফ দ্য অল্টারনেটর এফিসিয়েন্সি 95% হয়। আপনাকে ওভারঅল এফিসিয়েন্সি বের করতে হবে আর হচ্ছে অল্টারনেটর ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করতে হবে যদি অল্টারনেটর এফিসিয়েন্সি এত হয়। সো ওভারঅল এফিসিয়েন্সি যদি আমরা বের করতে পারি তাহলে আমাকে অল্টারনেটর এফিসিয়েন্সি দেওয়া আছে, তার মানে আমি এখানে ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করতে পারবো, কারণ আমরা জানি এন ওভারঅল সমান হচ্ছে এন অল্টারনেটর, মানে অল্টারনেটর এফিসিয়েন্সি এন নাইটা হচ্ছে ইঞ্জিনের এফিসিয়েন্সি। সো এখানে ওভারঅলটা আমরা এখান থেকে বের করব আর অল্টারনেটরটা দেওয়াই আছে, সো আমরা এখান থেকে এন ইঞ্জিনের এফিসিয়েন্সিটা বের করতে পারবো। ঠিক আছে, তো আশা করি এটা পারবেন। পরের দুইটা একটু কঠিন, এটাই সহজ। জি ম্যাম। ওকে, সো এটা বাসায় নিজেরা করবেন কারণ এই ডিজেল ইঞ্জিনে 3টাই ম্যাথ আছে। এরপরে আমাদের আছে গ্যাস এল নিউক্লিয়ার, আর কি আছে, গ্যাস নিউক্লিয়ার আর নাই, এই দুইটাই আছে, গ্যাস আর নিউক্লিয়ার। সো এই দুইটা পড়লে আল্লাহর মতে আমাদের শেষ হয়ে যাবে সিলেবাস। আর বাসায় একটু ম্যাথগুলো করেন। হ্যাঁ, মিডল সিলেবাস। সো বাসায় একটু দয়া করে ম্যাথগুলা করবেন। Recording stopped. নাকি অ্যাসাইনমেন্ট দিব বলেন? না ম্যাম আমরা করবো। না ম্যাম করবো ম্যাম। অ্যাসাইনমেন্টের কথা শুনলেই করব। ম্যাম অনেক অ্যাসাইনমেন্ট করতে হয় তো, ল্যাব রিপোর্ট ক্লাস অনেক বিজি এই যে থাকে। করতে হয় বলে করেন, যেটা করা লাগে না সেটা আর করেন না। না ম্যাম ম্যাথগুলো তো সহজ আছে, করি আমরা বাসায়। ম্যাথগুলো একটু ট্রাই করেন। জি ম্যাম। ঠিক আছে, আছে কয় তারিখ? 26।